আসছে 2024-25 অর্থ বছরের শেষ 6 মাসের জন্য নতুন মুদ্রানীতি। সংকোচনমূলক মুদ্রানীতির ধারাবাহিকতা বজায় থাকলে সেটি ব্যবসায়িক ক্ষেত্রে এবং সার্বিক অর্থনীতির সম্প্রসারণে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। পাশাপাশি বিশ্বব্যাংকের প্রাক্কলনে দেখা যায় চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আরও কমতে পারে। এ নিয়ে আজকে আলোচনা করব, সাথে শেয়ারবাজার, বন্দর ও হাটের খবর থাকছে। সপ্তাহ শুরুর বৌনি আয়োজনে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। বলছিলাম আসছে নতুন মুদ্রানীতি। 2024-25 অর্থ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই মুদ্রানীতি নিয়ে আলোচনা চলছে। কেমন হতে পারে বা বর্তমান বাস্তবতা কি, এই নিয়ে আমরা কিছু তথ্য দেখে নিতে চাই। জানুয়ারির শেষ দিকে অর্থ বছরের শেষ 6 মাসের জন্য মুদ্রানীতি আসবে। ফের সংকোচনমূলক মুদ্রানীতি নিয়ে শঙ্কায় রয়েছেন ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা। নতুন গভর্নর দায়িত্ব নেয়ার পরে 3 দফা নীতি সুধার বাড়ানো হয়েছে। প্রত্যেকবারই নীতি সুধার বেড়েছে 0.50 বেসিস পয়েন্ট করে, অর্থাৎ 3 দফায় নীতি সুধার বা রেপো রেট বেড়েছে প্রায় 1.5 পয়েন্ট। এখানে আমরা যদি দেখে নিই যে অর্থ বছরের প্রথম 4 মাস শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে 7.66%, অর্থাৎ বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি, যেটি বাংলাদেশের অর্থনীতি যখন দ্রুত সম্প্রসারণ হচ্ছিল তখন আমরা 12% পর্যন্ত দেখেছি, সেটি এখন 7.66% নেমেছে। অর্থাৎ বলা যায় যে রেপো রেট বা নীতি সুধার বাড়ানোর ফলে যেটি হয় যে ঋণের সুধার বেড়ে যায়, ফলে ব্যাংক যেমন বেশি সুদে ঋণ নিতে বাধ্য হয়, আবার তেমনিভাবে যারা সরাসরি ঋণ গ্রহীতা রয়েছেন তাদেরও সুদহারটা বেড়ে যায় ঋণের ক্ষেত্রে। তাই ঋণে কিছুটা অনুৎসাহিত বা নিরুৎসাহিত হন। এই নিরুৎসাহিত হবার ফলে বাজারে অর্থের প্রবাহ কমে যায় এবং সেখান থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের একটা চেষ্টা বিগত সরকারের সময় আমরা দেখেছি, যেটি অন্তর্বর্তী সরকারের সময় আমরা অব্যাহত দেখতে পাচ্ছি। তবে সেটি খুব একটা ফলপ্রসূ নয় বলছেন ব্যবসায়ীরা এবং অর্থনীতিবিদরা। তারা বলছেন বাজারে অর্থের প্রবাহ না কমিয়ে বাজারের নিয়ন্ত্রণের দিকে, বাজারে পণ্য সরবরাহ বাড়ানোর দিকে নজরদারি বাড়ানো দরকার। আমরা দেখি নেই যে শেষ অর্থ বছরে, অর্থাৎ 2023-24 অর্থ বছরের শেষ কয়েক মাসে মুদ্রানীতিতে নীতি সুধার কিভাবে বেড়েছে। আমরা দেখছি যে গত এপ্রিলেও 8% ছিল রেপো রেট, সেখান থেকে মে মাসে সেটি 5.5 বেসিস পয়েন্ট বেড়ে 8.5-এ চলে যায়। জুন জুলাইতে একই ধারাবাহিকতা, আগস্টে আরও 5 পয়েন্ট বেড়েছে, সেপ্টেম্বরে আরও 5.5 বেসিস পয়েন্ট বেড়েছে এবং সব শেষ অক্টোবরে আমরা দেখেছি যে আরও 0.50 বেসিস পয়েন্ট বেড়ে সেটি 10% দাঁড়িয়ে আছে। এখান থেকে আরও বাড়লে যেটি হতে পারে, বাজারে ঋণের প্রবাহ আরও কমে আসবে, বাজারে তারল্য আরও কমে আসবে, ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগ কমে আসার কথা বলছেন ব্যবসায়ীরা। বিশ্বব্যাংকের প্রতিবেদন গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট, যেটি জানুয়ারি সংস্করণ রয়েছে, সেখানে সম্প্রতি প্রকাশিত হয়েছে এবং সেই শনিবারে প্রকাশিত প্রতিবেদনটিতে আমরা দেখি যে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 4.1% নেমে আসার প্রাক্কলন করা হয়েছে। আমরা যদি দেখে নিই 2021-22 অর্থ বছরে করোনা মহামারী উত্তরণের পরও 7.1% প্রবৃদ্ধি অর্জন করেছিল বাংলাদেশ। 2022-23 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি 5.8% দাঁড়ায় এবং ধারাবাহিকভাবে কমতে থাকে। 2023-24 অর্থ বছরে 5% জিডিপির প্রবৃদ্ধি। 2024-25 অর্থ বছরের জন্য প্রাক্কলন করা হয়েছে 4.1%, যদিও 2025-26 অর্থ বছরের জন্য পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক 5.4% প্রবৃদ্ধির। আমরা যদি এশিয়ার যেই দেশগুলো রয়েছে আমাদের পার্শ্ববর্তী, তাদের সাথে আমাদের জিডিপি প্রবৃদ্ধির তুলনা করি, এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, ভুটান, মালদ্বীপের ক্ষেত্রে আমরা দেখছি যে জিডিপি প্রবৃদ্ধি দক্ষিণ এশিয়া অঞ্চলে যেই 4.7% ধরা হয়েছে তার উপরে রয়েছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তানে আমরা দেখছি যে জিডিপি প্রবৃদ্ধি 4%-এর কাছে রয়েছে। বাংলাদেশে 4.1%, শ্রীলঙ্কায় 3.5%, পাকিস্তানের 2.8%। ভুটান, ভারত এবং মালদ্বীপ কিছুটা এগিয়ে থাকবে জিডিপি প্রবৃদ্ধিতে বলছে বিশ্বব্যাংক।
গেল সপ্তাহের 5 কার্যদিবসেই ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে। সার্বিক সূচক 60 পয়েন্ট হারিয়েছে 5 কার্যদিবসে এবং বাজার মূলধন কমেছে 3000 কোটি টাকার বেশি। মনে করিয়ে দিই, ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স এখন দাঁড়িয়ে আছে 5000 পয়েন্টের কিছু বেশিতে, যেখান থেকে আরও কমে আসলে সেটি বাজারের জন্য খাদে পড়া হবে বলছেন বাজার বিশ্লেষকরা। আমরা আজকের লেনদেনে যদিও দেখতে পাচ্ছি যে ঘুরে দাঁড়ানোর কিছুটা একটা প্রবণতা দেখা যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক এখনো পর্যন্ত 9.79 পয়েন্ট বেড়েছে এবং দাঁড়িয়ে আছে 5143.72 পয়েন্টে। আমরা যদি লেনদেনের চিত্র দেখি, সকাল 10টায় লেনদেন শুরু হয়ে কিছুটা ঊর্ধ্বমুখী ধারায় থাকে, এরপরে 10:30 পর্যন্ত ঊর্ধ্বমুখী ধারা ছিল। এরপরে আমরা দেখছি যে আধা ঘন্টার যে একটা পতন, সেটি 1 ঘন্টা পর্যন্ত প্রলম্বিত হয়। 11:30 পর্যন্ত সূচকে ধারাবাহিক পতন দেখা গিয়েছে। তবে 11:30টার পর থেকে বেলা আমরা দেখেছি যে সূচকে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে এবং আমরা দেখছি যে বেলা 1:30টা নাগাদ এখনো সূচক বেড়ে চলেছে। পাশাপাশি সরিয়ে সূচকও বেড়েছে 4.59 পয়েন্ট, দাঁড়িয়েছে 1155.23 পয়েন্টে এবং ভালো ভিত্তির 30 প্রতিষ্ঠান নিয়ে DS30 সূচকটিও বেড়েছে 5.77 পয়েন্ট এবং আবারও 1900 পয়েন্টে দাঁড়িয়েছে DS30 সূচকটি। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে এবং কাছাকাছি বলা যায় 40-60 বলা যায়। 176টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে, দর কমেছে 140টির এবং দর অপরিবর্তিত থেকেছে 77টি প্রতিষ্ঠানের শেয়ারের। নওগাঁর হাট বাজারে আমন ধানের সরবরাহ কম হলেও দাম কমেছে। সব ধরনের ধানের দাম মন প্রতি কমেছে 50 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন চাল আমদানি হওয়ায় ধানের বাজারে প্রভাব পড়েছে। এ নিয়ে নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগৌড়িহাট থেকে বিস্তারিত জানিয়েছেন আব্বাস আলী। নওগাঁয় সপ্তাহের ব্যবধানে সব ধরনের ধানের দাম কমেছে মনে 50 টাকা পর্যন্ত। আর এর কারণটা হচ্ছে বিভিন্ন দেশ থেকে চাল আমদানি হওয়ার কারণে ধানের দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে ধানের দাম কমলেও চালের দামে তেমন একটা প্রভাব পড়েনি বলে আমরা দেখেছি। সর্বোচ্চ সরু যেই চাল বিক্রি হচ্ছে 78-79 টাকা কেজি এবং মোটা জাতের চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি। আজ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চকগড়ি হাটবার, এই হাটে স্বর্ণা 5 ধান বিক্রি হচ্ছে 50 টাকা মন কমে 1400 থেকে 1410 টাকা মন। ব্রি 49 ধান বিক্রি হচ্ছে 1450 থেকে 1480 টাকা। ব্রি 51 জাতের ধান বিক্রি হচ্ছে 1350 থেকে 1380 টাকা মন দরে এবং ব্রি 90 জাতের ধান বিক্রি হচ্ছে 1420 থেকে 1440 টাকা মন। তবে সবচেয়ে বেশি দামের ধানের দাম কমেছে আতপ জাতের ধান এবং সপ্তাহের ব্যবধানে প্রায় 150 থেকে 200 টাকা মন দরে কমে বিক্রি হচ্ছে এখন 1900 থেকে 2000 টাকা মন। এছাড়া ইরিবড় মৌসুমে যে ধান রয়েছে কাটারি বগ জিরেশাল, সেগুলো স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকা মন। তবে কৃষকরা বলছেন যে তাদের ঘরে ধানের পরিমাণ কম এসেছে, তারা ইরিবড় ধান প্রস্তুতি নিচ্ছেন। আর এই ধানের দাম কমে যাওয়ার কারণে তারা অনেকটাই অসন্তোষ প্রকাশ করেছেন। আর ব্যবসায়ীরা বলছেন হাটে বাজারে ধানের সরবরাহ কম হলেও ধানের দাম কিছুটা কম হয়েছে বলে তারা জানিয়েছেন। আর হাটে যে পরিমাণ ধানের সরবরাহ হয়েছে বলা যায় যে প্রায় 20 লাখ টাকার মতো ধান এখানে এসেছে। এই ছিল আমার কাছে ধানের দরদাম নিয়ে সবশেষ। এদিকে সাতক্ষীরায় বেড়েছে কুলের বাণিজ্যিক চাষ। মৌসুমী এই ফল কেন্দ্র করে জেলায় গড়ে উঠেছে 100 কোটি টাকার বাজার। এ নিয়ে আরও জানাতে বড় বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, জানাবে যে কি কি ধরনের কুলের উৎপাদন বেড়েছে, কৃষকরা এ নিয়ে লাভের প্রত্যাশা করছেন কিনা? গত 1 বছরে কিন্তু এখানে থেকে 150 হেক্টর জমিতে বাগান করতে 950 হেক্টর জমিতে কুল, আপেল কুল, বল সুন্দরী, কমলা, টক এবং নতুন নতুন বিভিন্ন জাতের কুল কিন্তু এখন চাষ হচ্ছে এবং এটা সম্পূর্ণ বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে। কৃষকরা বলছেন যে চলতি বছরের শুরুতে এখন কিন্তু প্রচুর চাহিদা রয়েছে কুলের বাজারে। ইতিমধ্যে প্রচুর চাহিদা রয়েছে কুলের বাজারে, এখন কয়েকটি জাতের কুল কিন্তু এখন বাজারে উঠতে শুরু করেছে এবং প্রতি কেজি কুল এখন এখানকার স্থানীয় বাজারে পাইকারিতে বিক্রি হচ্ছে 70 টাকা থেকে 200 টাকা পর্যন্ত প্রতি কেজিতে।
এছাড়া এখানকার বড় যে কুলের যে বাজারটি সেটি মূলত খুলনাতে এখানকার যে যত চাষিরা রয়েছেন তারা কিন্তু পাইকারিতে কুল বিক্রির জন্য মূলত খুলনাতে নিয়ে যান, সেখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু কুলটি চলে যায়। এছাড়া বিভিন্ন এলাকার যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু এখানকার বাজারগুলোতে এসে তারা কিন্তু কুল সংগ্রহ করছেন, কুরিয়ারের মাধ্যমে তারা কুলগুলো নিয়ে যাচ্ছেন। তো এখানে এবছর কুলের দামটি কিন্তু শুরুতে বেশ ভালো দাম পাচ্ছেন কৃষকরা। প্রতি বিঘায় তারা বলছেন যে প্রতি বিঘায় তাদের 50 থেকে 60,000 টাকা পর্যন্ত খরচ হচ্ছে, কিন্তু সেখান থেকে তারা প্রতি বিঘাতে কিন্তু 1 থেকে 1.5 লাখ টাকার কুল বিক্রি করতে পারছে, এতে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। তবে কিছুদিন পরে কুলের যখন ভরা মৌসুম হবে তখন কিন্তু কুলের দাম কিছুটা কমে যেতে পারে, এমনটি তারা শঙ্কা করছেন। কারণ কুল সংরক্ষণ করা যায় না, এটি যখন একসাথে বাগানে পাকা শুরু হয় তখন কিন্তু আসলে কুলটি যে দাম সেটি কিন্তু কমে যায়। তো তারা বলছিলেন যে তাদের একটি স্থায়ী বাজার এবং যদি কুলটি সংরক্ষণের ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে তারা আরো বেশি লাভবান হবেন। তো সব মিলিয়ে এবছর 1 থেকে 150 কোটি টাকার কুল বিক্রি হবে এমনটি প্রত্যাশা করছে কৃষি বিভাগ। এ ছিল আমার কাছে সাতক্ষীরার কুল বাজার নিয়ে সবশেষ তথ্য। শাফিন। রাজীব, আপনাকে ধন্যবাদ। সহকর্মী আহসান রাজীব যুক্ত হয়েছিলেন সাতক্ষীরা থেকে, জানাচ্ছিলেন মৌসুমি ফল কুলের চাষ বেড়েছে, পাশাপাশি লাভের প্রত্যাশা করছেন কৃষকরাও। এ ছিল এই সপ্তাহের বৌনিতে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।